মেম, আমি পারবো 500 কোটি টাকা ফিরিয়ে আনতে। আরে আবর্জনা কুড়ানো ছেলে, তোর সামর্থ্য আছে 500 কোটি টাকা আনার? তুই কি জানিসও 500 কোটি টাকা কি জিনিস? তোদের কি কোনো আন্দাজ আছে কি হয়ে গেছে? 500 কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এই টাকা যদি এখনই ফিরে না আসে, আমি সম্পূর্ণ বরবাদ হয়ে যাব। যে কেউ যদি আমার 500 কোটি টাকা ফিরিয়ে আনতে পারে, আমি তাকে পুরস্কার দেব 10 কোটি টাকা। যাকে সবাই আবর্জনা কুড়ানো বলে চেনে, এই অসম্ভব কাজটা কি সত্যিই সে পারবে? সকাল ঠিক 7টা বেজেছিল। শহর এখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু ছায়ানগরের রাস্তায় আবর্জনার গন্ধ আর বাসের শব্দ আগে থেকেই উপস্থিত ছিল। সেখানেই ফুটপাতের ধারে ছেঁড়া বস্তার সঙ্গে 12 বছরের রনি ঝুঁকেছিল। সে প্লাস্টিকের বোতল আর ভাঙা তার কুড়োচ্ছিল। তার হাতে জমে থাকা ময়লা স্থায়ী মনে হচ্ছিল, যেন কেউ তার উপর অদৃশ্য হয়ে যাওয়ার ছাপ মেরে দিয়েছে। রনি খুব কম কথা বলতো। লোকে ভাবত যে সে ভীতু বা বুদ্ধিহীন। আসল সত্যি ছিল যে সে খুব শুনত। কথা, শব্দ, মেশিনের আওয়াজ। যখন লোকে কথা বলতো, সে শব্দ মাথায় ধারণ করত। যখন মেশিন চলত, সে প্যাটার্ন ধরত। ঠিক তার সামনে শহরের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক দাঁড়িয়েছিল, কাঁচের উঁচু ভবন। প্রতি সকালে কালো গাড়ি থেকে স্যুট পরা লোকজন নামত, মোবাইলে চিৎকার করতে করতে ভেতরে ঢুকত। রনির ভেতরে ঢুকার অনুমতি কখনো মেলেনি। গার্ড প্রতিবার একই কথা বলতো, ভাগ এখান থেকে। রনি হাসত আর আবার আবর্জনা কুড়ানোর জন্যে ঝুঁকে পড়ত। সেই ব্যাংকের দেওয়ালের সঙ্গে লাগানো একটা পুরনো ট্রান্সফরমার বক্স ছিল। রনি প্রায়ই তার পাশে বসে শুকনো রুটি খেত। সেখান থেকে তার কানে একটা অদ্ভুত ভনভনানি শোনা যেত। বাকি লোকের কাছে সেটা শব্দ ছিল, রনির কাছে ভাষা। সেদিন দুপুরে মেজাজ বদলে গিয়েছিল। ব্যাংকের ভেতরে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। কর্মচারীরা নিজেদের সিট থেকে উঠে দাঁড়ালো। ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একের পর এক ফোন বাজতে লাগল। ওপরের তলায় বোর্ডরুমে চিৎকার শোনা গেল, 500 কোটি গায়েব হয়ে গেছে। এটা কোনো গুজব ছিল না। ব্যাংকের মেইন সার্ভার থেকে 500 কোটি টাকা গায়েব হয়ে গেছে। কোটি কোটি টাকা অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে। টাকা না কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ছিল, না কোনো বিদেশি ব্যাংকে। সেটা সিস্টেম থেকে যেন ফসকে বাতাসে মিশে গেছে। আইটি টিম দৌড়ে গেল। সার্ভার লক খোলা হলো, ফায়ারওয়াল চেক করা হলো, সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ফোন করা হলো, পুলিশকে খবর দেওয়া হলো। প্রতি মিনিটে ব্যাংকের সুনাম ডুবছিল। বাইরে ফুটপাতে বসা রনি এসব দেখছিল। তার কাছে কিছু অদ্ভুত লাগছিল। ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের আওয়াজ বদলে গেছে। সেটা লয়ে চলছিল না, মাঝে মাঝে একটা হালকা থামা ছিল, যেন কেউ নিঃশ্বাস রোধ করে আছে। রনি উঠে দাঁড়ালো। সে বস্তা নিচে রেখে দেওয়ালের কাছে কান লাগালো। তার চোখ সরু হয়ে গেল। এটা চুরি নয়, সে বিড়বিড় করল, এটা রুট রিডাইরেকশন। রনির মনে পড়ল তার মায়ের মুখ। মা যে কোনোদিন এই ব্যাংকেই ক্লিনার ছিল। এক রাতে অ্যাক্সিডেন্টে তার মা দুনিয়া থেকে চলে গেল। তারপর রনি রাস্তায় চলে এলো। মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল, আর তাতে কিছু নোট, নম্বর নয়, প্যাটার্ন। রনি পকেট থেকে সেই মুড়মুড়ে কাগজ বের করল, যাতে সে নিজে বানানো চিহ্ন লিখে রেখেছে। সে প্রতিদিন মেশিন দেখে নতুন জিনিস বুঝত আর চিহ্ন বানাত। ব্যাংকের ভেতরে ঘাবড়ে যাচ্ছিল। বাইরে একটা আবর্জনা কুড়োনো ছেলে দাঁড়িয়েছিল, যার চোখ কাঁচের ওপার সার্ভার রুমের দেওয়ালের আরপার দেখছিল। রনি গভীর নিঃশ্বাস নিল। যদি এখন না বলি, সে নিজেকে বলল, তাহলে টাকা চিরকালের জন্য চলে যাবে। সে বস্তা তুলে ব্যাংকের মেইন গেটের দিকে এগোল। গার্ড তাকে দেখেই লাঠি তুলল। কোথায় যাচ্ছিস? এখান থেকে চলে যা। রনি থামল না। সে প্রথমবার সোজা চোখে চেয়ে বলল, সাহেব, যে টাকা গেছে সেটা এখনও এই ব্যাংকেই আছে। আর এখান থেকেই গল্প শুরু হয়। গার্ডের হাসি এখনও পুরোপুরি শেষও হয়নি যে ব্যাংকের ভেতর থেকে এক মহিলা বাইরে এলেন। সাদা দামি শাড়ি, গলায় আইডি কার্ড আর মুখে স্পষ্ট ঘাবড়ে যাওয়া। তিনি ছিলেন ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার অনন্যা রায়। গত 20 মিনিট ধরে তিনি আইটি টিম আর হেড অফিসের মাঝে আটকে ছিলেন। তার চোখ রনির ওপর পড়ল। কি বললি তুই? তার গলা কঠিন ছিল, কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। গার্ড তৎক্ষণাৎ বলল, ম্যাডাম, এটা আবর্জনা কুড়োনো ছেলে, মিথ্যে বলছে। রনি মাথা নিচু করল। তারপর আস্তে বলল, ম্যাডাম, টাকা বাইরে যায়নি, সিস্টেম নিজেই রাস্তা বদলে দিয়েছে। যদি গার্ড হাসল,
কিন্তু ভেতরে কোথাও ওপরে একটা অ্যালার্ম আরও জোরে বেজে উঠল। এখন কিছু না করা হয় তাহলে 3 ঘন্টা পরে সেই টাকা নিজে থেকে মুছে যাবে। এটা শুনে অনন্যার হৃদয়ে ধক করে উঠল। তুই কি করে জানলি? তিনি না ভেবে জিজ্ঞেস করলেন। রনি ব্যাংকের দেওয়ালের দিকে ইশারা করল। আপনাদের ব্যাকআপ সার্ভারের ফ্যান 30 সেকেন্ডে একবার থেমে যাচ্ছে। এটা তখনই হয় যখন লোড ইচ্ছাকৃতভাবে ঘোরানো হয়। এটা চুরি নয়, এটা ট্র্যাপ। সে বলতে গিয়ে না ঘাবড়াচ্ছিল না কোনো উত্তেজনা, যেন এসব তার কাছে নতুন নয়। অনন্যা এক মুহূর্ত ভাবলেন। ভেতরে আইটি হেড চিৎকার করছিল যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না, পুলিশ রাস্তা ছিল, মিডিয়ার খবর লাগতে আর দেরি নেই। তিনি গার্ডকে দেখলেন। একে ভেতরে আসতে দাও। গার্ড অবাক হয়ে গেল। ম্যাডাম, এটা আমি বললাম, ভেতরে আসতে দাও তাকে। রনি প্রথমবার ব্যাংকের ভেতরে ঢুকল। এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়ায় সে শিউরে উঠল। মেঝে এত চকচকে ছিল যে তাতে নিজের নোংরা মুখ দেখে তার লজ্জা লাগল। লোকে তাকে একদৃষ্টে দেখছিল। কেউ ফিসফিস করল, এই বাচ্চা কি করবে? রনির তাতে কিছু যায় আসেনি। অনন্যা তাকে সোজা আইটি ফ্লোরে নিয়ে গেলেন। সেখানে 5 জন লোক 5টা ল্যাপটপ আর বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল। স্ক্রিনে লাল রঙের লাইন আর নম্বর দৌড়াচ্ছিল। আইটি হেড রাগে বলল, ম্যাডাম, এখন সময় নেই, এটা মজা করার সময় নয়। রনি স্ক্রিনের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ বলল, আপনারা ভুল লক দেখছেন, আসল রাস্তা লোকানো আছে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। এই বাচ্চা আমাদের শেখাবে? কেউ বিদ্রুপ করল। রনি কাছে গেল। সে স্ক্রিনের কোণে দেখা একটা ছোট্ট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল। এটা দেখুন, প্রতিবার ট্রানজ্যাকশনের 1 সেকেন্ড আগে টাইম পিছিয়ে যাচ্ছে। এটা ম্যানুয়াল হতে পারে না। আইটি হেড ঝুঁকে দেখল। তার মুখ বদলে গেল। এটা তো অসম্ভব। রনি প্রথমবার মাথা তুলে সবাইকে দেখল। অসম্ভব নয় স্যার, যে এটা করেছে সে টাকা চুরি করেনি, সে ব্যাংককে নিজের সঙ্গে লড়াই করতে বাধ্য করেছে। রিয়ার গলা কাঁপল। তাহলে টাকা ফিরে আসতে পারে? রনি হালকা নিঃশ্বাস নিল। আসতে পারে, কিন্তু দেরি হলে আসবে না। ঘড়ির টিকটিক জোরে বাজতে লাগল। আর ঠিক সেই মুহূর্তে রনি বলল, আমার একটা কম্পিউটার দরকার, ইন্টারনেট নয়, শুধু লোকাল অ্যাক্সেস। ঘরে কেউ বলল না। প্রথমবার ব্যাংকের সবচেয়ে বড় সংকটে সবার চোখ একটা আবর্জনা কুড়ানো ছেলের ওপর আটকে ছিল। আর রনি জানত এখন পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল। এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া চলছিল, কিন্তু কারোর ঠান্ডা লাগছিল না। সবার চোখ রনির ওপর। সে চেয়ারে বসেনি, সে দাঁড়িয়েছিল, যেন বসা তার কাছে অপ্রয়োজনীয় জিনিস। আইটি হেড দ্বিধায় একটা সিস্টেম তার দিকে ঘুরিয়ে দিল। এটা লোকাল মেশিন, নেটওয়ার্ক থেকে কাটা। যদি কিছু ভুলও হয় তাতেও কিছু যায় আসবে না। রনি মাঝে বলল, যা ক্ষতি হওয়ার ছিল তা হয়ে গেছে। সে কিবোর্ডকে এমনভাবে ছুল যেন কোনো পুরনো বন্ধু। আঙুলগুলো নোংরা ছিল, কিন্তু চলতে দ্বিধা ছিল না। স্ক্রিনে একটা কালো উইন্ডো খুলল। অনন্যা ঘড়ি দেখলেন। রনি, আমাদের কাছে বেশি সময় নেই। রনি মাথা নেড়ে বলল, আমি জানি। সে টাইপ করা শুরু করল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো দেখানো নেই। প্রতিটি কমান্ড ভেবে যেন সে আগেই এসব করে ফেলেছে। আইটি টিম স্ক্রিনে উঠে আসা টেক্সট পড়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা তাদের বোঝার বাইরে ছিল। এক ইঞ্জিনিয়ার আসতে বলল, এটা তো সিস্টেমের ভেতরের রাস্তা, এই অ্যাক্সেস আমাদের কাছেও নেই। রনি বলল, হ্যাঁ নেই। সে পরের লাইন দিল। হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ খুলল। এটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের ছিল না, এটা ডেটার প্রবাহের নকশা ছিল। তীর ঘুরছে, বন্ধ রাস্তা। রনি এক জায়গায় আঙুল রাখল। এখানেই আটকে আছে টাকা, কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই। আইটি হেড বলল। রনি তার দিকে তাকালো। কারণ এটা অ্যাকাউন্ট নয়, এটা একটা খালি ঘর, সিস্টেম নিজেই বানিয়েছে। রিয়ার চোখ বড় হয়ে গেল। সিস্টেম নিজে? হ্যাঁ, রনি বলল। যখন কাউকে সিস্টেমের হৃদয়ে পৌঁছানোর চেষ্টায় ধরা পড়ে, তখন পুরনো কোর একটা ফাঁদ রাস্তা বানিয়ে দেয়। টাকা সেখানে চলে যায়। বাইরে থেকে মনে হয় চুরি হয়ে গেছে, কিন্তু আসলে সিস্টেম নিজেই তাকে লুকিয়ে ফেলে। ঘরে কেউ নিঃশ্বাস পর্যন্ত নিল না। আইটি হেড আস্তে গলায় বলল, কিন্তু এমন ফিচার তো কোথাও ডকুমেন্টেড নেই। রনি হালকা হাসল, কারণ এটা ফিচার নয়, এটা মেশিনের ভয়। সে পরের কমান্ড দিল। স্ক্রিনে লাল সতর্কতা জ্বলে উঠল। এখন কিছু না করা হয় তাহলে 3 ঘন্টা পরে সেই টাকা নিজে থেকে মুছে যাবে। এটা শুনে রিয়ার হৃদয় ধক করে উঠল। ওয়ার্নিং, ডেটা কোল্যাপস ইন 17 মিনিটস। রিয়ার হাত কাঁপল। এর মানে রনি বলল, যদি এই ঘর ধসে পড়ে তাহলে টাকা কারোর থাকবে না, না চোরের না ব্যাংকের। আইটি টিমে হুলস্থুল পড়ে গেল। তাহলে তাড়াতাড়ি কর, কেউ বলল। রনি প্রথমবার রাগে মাথা তুলল।
তাড়াতাড়ি নয়, বুঝে শুনে ধীর স্থিরে। সে চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ডের জন্য যেন মনে কিছু যোগ করছে। তার মনে পড়ল সেই পুরনো মোবাইল, মায়ের গলা, নম্বরের মাঝের প্যাটার্ন। জিনিস সোজা চলে না, ঘুরে আসে। রনি টাইপ করল। স্ক্রিনে একটা নতুন দরজা খুলল। আইটি হেড ফিসফিস করল, এটা তো রিভার্স ট্র্যাক। রনি বলল, হ্যাঁ, এখন টাকা ফিরবে সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে ভয়ে এসেছিল। অনন্যা ঘড়ি দেখলেন, 13 মিনিট বাকি ছিল। রনির আঙ্গুল আবার চলতে লাগল। আর বাইরে ব্যাংকের গেটে মিডিয়ার প্রথম ভ্যান এসে থামল। বাইরে কাঁচির দরজার ওপারে ক্যামেরা জ্বলতে লাগল। মিডিয়া শুধু একটা ইশারার অপেক্ষায় ছিল। ভেতরে আইটি ফ্লোরে টেনশন এত ঘন হয়ে গিয়েছিল যেন হাওয়াও ভারী হয়ে গেছে। অনন্যা আস্তে গলায় বললেন, যদি এটা ভুল দিকে যায় তাহলে সিস্টেম চিরকালের জন্য লক হয়ে যেতে পারে। রনি স্ক্রিন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, সেটা আগেই লক হয়ে আছে ম্যাডাম, ফর্ক শুধু এটুকু যে এখনও চুপ আছে। সে একটা গ্রাফ খুলল। নীল আর লাল লাইন একে অপরের পিছনে দৌড়াচ্ছিল। মাঝে মাঝে এক জায়গায় লাইন ভেঙে যাচ্ছিল। এখান থেকেই টাকা বাইরে দেখানো হয়েছে। রনি বলল, কিন্তু আসলে এখান থেকেই ফিরিয়ে আনা যায়। আইটি হেড চেয়ার টেনে কাছে বসে বলল, তুমি এসব কি করে জানো? রনি প্রথমবার সত্যি বলল, আমি মেশিনের কাছে বড় হয়েছি। যখন আমার মা জীবিত ছিল, সে রাতের শিফটে এখানেই পরিষ্কারের কাজ করত। আমি বাইরে বসে থাকতাম। সার্ভার রুমের আওয়াজগুলো আমার কাছে কথার মতো লাগত। কেউ কিছু বলল না। রনি পরের কমান্ড দিল। স্ক্রিনে একটা নতুন মেসেজ উঠল, অথরাইজেশন রিকোয়ার্ড। অনন্যা স্বস্তির নিঃশ্বাস নিলেন। ঠিক আছে, এটা স্বাভাবিক, আমাদের মাল্টিলেভেল অথরাইজেশন আছে। রনি মাথা নেড়ে বলল, না ম্যাডাম, এটা স্বাভাবিক নয়। কেন? কারণ এই অথরাইজেশন সিস্টেম থেকে আসেনি, এটা সেই খালি ঘর থেকে এসেছে যেখানে টাকা লুকোনো আছে। আইটি হেডের মুখ কঠিন হয়ে গেল। মানে সিস্টেম নিজেই ঠিক করছে কার ওপর ভরসা করবে? রনি আস্তে বলল, হ্যাঁ, আর তার আপনাদের ওপর ভরসা নেই। ঘরে একটা অদ্ভুত চুপচাপ নেমে এলো। অনন্যা গভীর নিঃশ্বাস নিলেন। তাহলে এখন কি হবে? রনি পকেট থেকে সেই মুড়মুড়ে কাগজ বের করল। তাতে টেড়ে মেড়ে চিহ্ন ছিল। এখন আমাদের সিস্টেমকে মনে করিয়ে দিতে হবে এটা কার জন্য বানানো হয়েছিল। সে একটা কোড দিল। এটা কোনো পাসওয়ার্ড ছিল না, এটা সময়, পরিমাণ আর ক্রমের মিল ছিল। সেই ক্রম যেভাবে ব্যাংক প্রতিদিন ছোট অ্যাকাউন্টগুলোকে প্রাধান্য দিত। স্ক্রিনে হঠাৎ হাজারো ছোট ট্রানজ্যাকশন জ্বলে উঠল। 10 টাকা, 50 টাকা, 200 টাকা। আইটি টিম হকচকিয়ে গেল। এটা কি করছো? এতে সিস্টেম আরও স্লো হয়ে যাবে। রনি শান্ত গলায় বলল, না, এতে সিস্টেমের ভরসা আসবে। অনন্যা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ভরসা? হ্যাঁ, রনি বলল, মেশিনগুলো শক্তিতে চলে না, ওরা প্যাটার্নে চলে। আর সবচেয়ে সত্যি প্যাটার্ন হল ছোট লোকদের টাকা। স্ক্রিনে সতর্কতা বদলাতে লাগল। ট্রাস্ট ইন্ডেক্স রাইজিং। আইটি হেড চোখ ডলল। এই মিটার আগে কখনো দেখিনি। রনি বলল, কারণ আপনারা কখনো সিস্টেমকে জিজ্ঞেস করেননি ও কি চায়। ঘড়িতে চোখ পড়ল। 7 মিনিট বাকি ছিল। রনির আঙুল এখন আরও জোরে চলছিল। আর ঠিক সেই সময়ে ব্যাংকের মেইন সার্ভার থেকে একটা ধীর বিপের আওয়াজ এলো, যেন কোনো ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠছে। সবাই বুঝল, এখন ফেরা শুরু হয়ে গেছে। সেই বিপের আওয়াজ ছোট ছিল, কিন্তু প্রভাব বড়। আইটি ফ্লোরে দাঁড়ানো প্রত্যেক মানুষের মেরুদণ্ড সোজা হয়ে গেল। স্ক্রিনে ছড়ানো তীরগুলো এখন একদিকে ঘুরতে লাগল, যেন কোনো ভটকা নদী নিজের পুরনো রাস্তা চিনতে পারছে। আইটি হেড হ্যাক করে বলল, ডেটা ফ্লো রিভার্স হচ্ছে। অনন্যার চোখ স্ক্রিন থেকে সরছিল না। মানে? রনি না থেমে উত্তর দিল, মানে টাকা ফিরছে, কিন্তু এখনও যাত্রা শেষ হয়নি। স্ক্রিনের নম্বর চলতে লাগলো, 10 কোটি, 25 কোটি, 68 কোটি। ঘরে কারুর নিঃশ্বাস বেরোচ্ছিল না। কিন্তু তখনই একটা জোরে বিপ বেজে উঠল। স্ক্রিন লাল হয়ে গেল। সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড। আইটি হেড লাফ দিয়ে উঠল। এটা কি এখন? রনি থেমে গেল। প্রথমবার তার আঙুল থামল। যে এটা করেছে তার এখন জানা গেছে। কে? অনন্যা জিজ্ঞেস করলেন। রনি মাথা নিচু করল। কোনো বাইরের নয়, ভেতরের। ঘরে হুলস্থুল পড়ে গেল। লোকে একে অপরের দিকে তাকাতে লাগল। স্ক্রিনে একটা নতুন লক খুলল। একই ইউজার আইডি, একই মেশিন, বারবার। আইটি হেডের মুখ সাদা হয়ে গেল। এটা তো আমাদেরই নেটওয়ার্ক থেকে। রনি আসতে বলল, চুরি বাইরে থেকে হয়নি,
রাস্তা ভেতর থেকে খোলা হয়েছিল। ঘড়ি দেখা হলো, এখন শুধু 4 মিনিট বাকি ছিল। অনন্যা নিজেকে সামলে বললেন, রনি, আমরা কি এটা থামাতে পারি? রনি উত্তর দেওয়ার আগে গভীর নিঃশ্বাস নিল। হ্যাঁ, কিন্তু তার জন্য আমাকে সিস্টেম পুরোপুরি বন্ধ করতে হবে। 30 সেকেন্ডের জন্য ঘরে হইচই পুড়ে গেল। কি? এটা অসম্ভব, পুরো ব্যাংক বন্ধ হয়ে যাবে। রনি প্রথমবার সবাইকে সোজা দেখল। যদি না করা হয় তাহলে টাকা অর্ধেক রাস্তায় আটকে যাবে, না আপনাদের থাকবে না চোরের। অনন্যা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, তারপর বললেন, করো। আইটি হেড অবাক হয়ে তার দিকে তাকালো। ম্যাডাম, আমি দায়িত্ব নিচ্ছি। রনি শেষ কমান্ড তৈরি করল। তার আঙুল হালকা কাঁপছিল, কিন্তু মন পরিষ্কার ছিল। তার মনে পড়ল মায়ের গলা, ভয় লাগলেও সঠিক কাজ ছাড়িস না বেটা। সে এন্টার চাপল। পুরো ব্যাংকের লাইট একসঙ্গে নিভে গেল, কম্পিউটার, এটিএম, সব কিছু। বাইরে মিডিয়া চিৎকার করে উঠল, ব্যাংক বন্ধ হয়ে গেল, টাকা ডুবে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। তারপর 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, তৃতীয় সেকেন্ডে একটা সবুজ আলো জ্বলল। তারপর দ্বিতীয়টা, তারপর পুরো স্ক্রিন। সিস্টেম ফিরে এসেছে, আর এবার টাকার নম্বরগুলো একে একে সঠিক অ্যাকাউন্টে ফিরছিল। 100 কোটি, 250 কোটি, 400 কোটি। আইটি হেডের চোখ থেকে জল বেরিয়ে এলো। হয়ে গেছে। শেষ নম্বর থামল, 500 কোটি, রিকনসাইল্ড। ঘরে কেউ তালি বাজালো না, কেউ চিৎকার করল না, সবাই শুধু রনিকে দেখছিল। সে চেয়ার থেকে নেমে এলো, ক্লান্ত, চুপ। ব্যাংকের টাকা ফিরে এসেছে। এখন প্রশ্ন ছিল, এই চুরি কে করেছে, আর রনি আসলে কে? ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু এটা ভয়ের ছিল না। এটা সেই মুহূর্তের নিস্তব্ধতা যখন মানুষ বোঝে যে এখন গল্প বদলে গেছে। স্ক্রিনে সবুজ রঙের লাইনগুলো স্থির হয়ে গেছে। 500 কোটি পুরোপুরি ব্যাংকের অ্যাকাউন্টে ফিরে এসেছে। সিস্টেম নর্মাল দেখাচ্ছিল, কিন্তু লোকদের মুখ এখনও জমেছিল। অনন্যা আস্তে গলায় বললেন, রনি, তুমি ব্যাংককে বাঁচিয়ে দিয়েছ। রনি কোনো উত্তর দিল না। সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল, যেন অন্য কিছুর খোঁজে। আইটি হেড স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ, তৎক্ষণাৎ এটা জানতে হবে ভেতর থেকে কে করেছে। রনি মাথা নেড়ে বলল, সিস্টেম নিজেই বলে দেবে। কি করে? কেউ জিজ্ঞেস করল। রনি একটা শেষ লগ খুলল। এটা সাধারণ ইউজার লগ ছিল না, এটা সেই লেয়ার যেখানে শুধু তখনই এন্ট্রি হয় যখন কেউ সিস্টেমকে ঠকানোর চেষ্টা করে। স্ক্রিনে একটা নাম উঠল, কোনো টেকনিক্যাল কোড নয়, কোনো ফেক আইডি নয়, একটা স্পষ্ট নাম, ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টরের। ঘরে যেন হাওয়া বেরিয়ে গেল। আইটি হেড চেয়ারে বসে পড়ল। এটা সম্ভব নয়। রনি শান্ত গলায় বলল, সম্ভব, কারণ তার সিস্টেমের অভ্যাসগুলো জানা ছিল। সে ভেবেছিল সিস্টেম মেশিন, সে জানত না যে মেশিন মনেও রাখে। অনন্যা তৎক্ষণাৎ ফোন তুললেন, সিকিউরিটিকে ওপরে পাঠাও, এক্ষুনি। কয়েক মিনিটের মধ্যে সেই অফিসারকে ঘরে আনা হলো। মুখ ফ্যাকাশে, চোখ নিচে। সে কিছু বলছিল না। অনন্যা কঠিন গলায় জিজ্ঞেস করলেন, আপনি এটা কেন করলেন? সে চুপ রইল। রনি এগিয়ে গেল, কারণ আপনি ভেবেছিলেন যে টাকা বাইরে বেরিয়ে যাবে আর সিস্টেম আপনাকে চিনতে পারবে না। কিন্তু আপনি একটা ভুল করেছেন। লোকটা প্রথমবার মাথা তুলল। কোনটা? আপনি ছোট অ্যাকাউন্টগুলোকে উপেক্ষা করেছেন। রনি বলল, আপনি শুধু বড় ট্রানজ্যাকশন দেখেছেন। সিস্টেম আপনাকে সেখানেই ধরেছে। লোকটা ভেঙে পড়ল। আমাকে ঋণে ডুবিয়ে দেওয়া হয়েছিল, আমার রাস্তা দেখা যাচ্ছিল না। অনন্যা সিকিউরিটিকে ইশারা করলেন, নিয়ে যাও। যখন সে বাইরে গেল তখন কেউ স্বস্তির নিঃশ্বাস নিল, কেউ লজ্জার। রনি এখন দরজার দিকে এগোতে লাগল। অনন্যা অবাক হয়ে বললেন, থামো, তুমি কোথায় যাচ্ছ? রনি থামল। আমার কাজ হয়ে গেছে ম্যাডাম। কাজ? তার গলা ভরে এলো। তুমি জানো তুমি কি করেছ? ব্যাংক, গ্রাহক, পুরো সিস্টেম। রনি আস্তে বলল, আমি শুধু যেটা ভুল ছিল তাকে সঠিক করেছি। অনন্যা এগিয়ে এলেন, তোমাকে আমরা পুরস্কার দিবে, চাকরি মিলবে, পড়াশুনো, সব কিছু। রনি প্রথমবার হালকা হাসল। যদি আপনি সত্যি কিছু দিতে চান তাহলে একটা কাজ করুন। কি? বাইরে যে বাচ্চারা আবর্জনা করোয় না, রনি বলল, তাদের জন্য সিস্টেম বানান, এমন সিস্টেম যে তাদের অদৃশ্য না করে। অন্যান্য কিছু বলতে পারলেন না। রনি দরজা গিয়ে বাইরে বেরিয়ে গেল। সেই ছেঁড়া বস্তা, সেই নোংরা হাত। কিন্তু এখন ব্যাংকের দেওয়ালগুলো তাকে দেখছিল, কারণ সিস্টেম তো বেঁচে গেছে। এখন মানুষদের পালা। ব্যাংকের বাইরে সন্ধে নেমে গেছে, কিন্তু ভিড় কমেনি। ক্যামেরা এখনও জ্বলছে। রিপোর্টাররা একে অপরকে ধাক্কা দিয়ে এগোনোর চেষ্টা করছে। সবাই একই খবর চাইছিল, 500 কোটি কি করে ফিরল? অনন্যা কাছের দরজার কাছে এসে থামলেন। তার হাতে মাইক্রোফোন ছিল না, তবু গলা স্পষ্ট ছিল। এটা ব্যাংকের জয় নয়, তিনি বললেন, এটা একটা বাচ্চার বোঝার জয়। ভিড়ে হুলস্থুল পড়ে গেল। কোন বাচ্চা? সে কোথায়?
নাম বলুন। অনন্যা দরজার দিকে তাকালেন। রনি চলে গেছে। তার পা আগেই ফুটপাতের দিকে মোড়ে নিয়েছে, যেখানে তার দুনিয়া ছিল। ভাঙা ডিব্বা, প্লাস্টিকের বোতল আর মেশিনের আওয়াজ। সে জানত না পিছনে কি হচ্ছে, কিন্তু শহর জেনে গেছে। কয়েক ঘন্টার মধ্যে খবর ছড়িয়ে পড়ল। একটা আবর্জনা কুড়ানো ছেলে ব্যাংকের চুরি 500 কোটি ফিরিয়ে দিল। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল, এই ছেলেটা কে? তাকে আগে সুযোগ কেন দেওয়া হলো না? আমরা কত রনির মতো বাচ্চাকে অদৃশ্য করে দিয়েছি। পরের সকালে ব্যাংকের বাইরে একটা পোস্টার লাগানো হলো, যদি আপনি রনিকে চেনেন, আমরা তার সঙ্গে দেখা করতে চাই। সেই সকালে রনি ট্রান্সফরমার বক্সের কাছে বসেছিল। সে পোস্টার দেখল, পড়ল, তারপর চোখ সরিয়ে নিল। তার কাছে পোস্টার নতুন ছিল না, নতুন ছিল লোকদের চোখ। দুপুরের মধ্যে নগর নিগমের অফিসার এলো, তারপর একটা স্কুলের ভ্যান, তারপর এক মহিলা যিনি শিক্ষা বিভাগ থেকে। সবাই একই কথা বলছিল, তোকে পড়তে হবে, তোকে এখান থেকে বেরোতে হবে। রনি প্রথমবার প্রশ্ন করল, পড়াশুনোর পরেও কি কেউ আমার কথা শুনবে? কেউ উত্তর দিতে পারল না। সন্ধেবেলায় অনন্যা নিজে এলেন, বিনা শাড়ি, বিনা পদের, শুধু একজন সাধারণ মানুষের মতো। তিনি রনির পাশে বসে সেই শুকনো রুটি ভাঙলেন। আমি তোমার জন্য কোনো প্ল্যান আনিনি, তিনি বললেন। আমি শুধু এটা জিজ্ঞেস করতে এসেছি, তুমি কি চাও? রনির পাশে বসে সেই শুকনো রুটি ভাঙলেন তিনি। আমি তোমার জন্য কোনো প্ল্যান আনিনি, তিনি বললেন। আমি শুধু এটা জিজ্ঞেস করতে এসেছি, তুমি কি চাও? ব্যাংক একটা ছোট প্রোগ্রাম শুরু করল। নাম বড় ছিল না, কিন্তু প্রভাব বড় ছিল। রাস্তায় থাকা বাচ্চাদের মেশিনের কাছে বসতে দেওয়া হলো। তাদের সরানো হলো না, তাদের শোনা হলো, বোঝা হলো। রনি সেখানে প্রতিদিন আসত। এখন বস্তার সঙ্গে নয়, একটা খাতার সঙ্গে। শহর প্রথমবার তার নাম ঠিক করে উচ্চারণ করল, রনি। আর এই নাম এখন সিস্টেমে রেকর্ড হয়ে গেছে। অদৃশ্য নয়, বরং অপরিহার্য। এই গল্পটা যদি আপনার মনে একটু হলেও নীরবতা তৈরি করে থাকে, যদি রনির নোংরা হাতে লুকিয়ে থাকা প্রতিভা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে বুঝে নিন গল্পটা তার কাজটা ঠিকই করেছে। লাইক দিয়ে জানান না এই গল্পটা আপনার ভেতর কোথাও একটা দাগ কেটে গেছে কিনা। আপনি যদি এমন গল্প পছন্দ করেন যেগুলো কেবল শোনার জন্য নয়, বরং ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে জাইফা ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের প্রতিটা গল্প আপনাকে একটা প্রশ্ন রেখে যাবে, আর একটা অনুভূতি দিয়ে যাবে। এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন, কারণ কোনো কোনো গল্প একজন মানুষের কাছে পৌঁছনোই তার সবচেয়ে বড় পুরস্কার। কমেন্টে অবশ্যই লিখবেন আপনি এই গল্পটা কোন শহর বা গ্রাম থেকে দেখছেন। আপনার শহরের নাম পড়লেই মনে হয় রনির মতো কত গল্প এখনও নীরবে অপেক্ষা করছে, শুধু বলা হওয়ার জন্য। পরের গল্পটা খুব শিগগিরই আসছে।